নমস্কার। একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। কি করে আমার বন্ধুরা এত ভালো গাছ করতে পারবে? আর এত ভালো গাছ করতে হলে এত কাজ কি করতে হবে আমাদের? আর এরকমই বেশ কয়েকটি বিষয় আমাদেরকে জানতেই হবে। সেটা যে কোনো ভাবে হলেও আমাদেরকে জানতে হবে। আর যদি আমরা সেটা সঠিকভাবে জেনে নিতে পারি, তাহলে কিন্তু সব গাছই ভালো করতে পারি আমরা। বন্ধুরা, আমরা যখন কোনো গাছ কিনি, কোনো নার্সারি থেকে কিনি, আর সেই নার্সারি থেকে গাছ কিনে ঠিক সেই দিকেই আমরা কপি করার চেষ্টা করি। ফলে কি হয়, আমাদের সব থেকে বড় ক্ষতি কিন্তু এই জায়গাটায় হয়। এই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে জানতে হয়। তো চলুন এরকম ধরনের বেশ কয়েকটি টিপস দিই, যা আপনাদের কাজে লাগবে। দেখুন, এই গাছটির নাম হচ্ছে অ্যান্থোরিয়া। গাছের শুধু সুন্দর গাছ, দেখতে ভালো গাছ দেখালাম, আপনি দেখলেন তা নয়। গাছটি নিয়ে গিয়ে আপনি ঠিক কতটা ঠিক করতে পারবেন, সেটা সর্বপ্রথম আপনাকে জানতে হবে। তো যখন আমরা দেখি কোনো সয়েল খারাপ হয়ে যায়, তার অবস্থাটা ঠিক এরকমই হয়। দেখুন, গাছটি কিন্তু প্রাণে বাঁচার চেষ্টা করে, ধীরে ধীরে বাঁচার চেষ্টা করে। আর এই একই অ্যাপ্লাই কিন্তু আমরা প্রত্যেকেই করে ফেলি। তো সেই জন্য আমরা যে সকল গাছ বিক্রি করি, আমার ক্ষেত্রেও বলছি আমরা, তো যে গাছটা আমি আপনাকে দিচ্ছি, এই গাছটাই তো ধরুন আমি আপনাকে বিক্রি করছি, কিন্তু তার পরের কাজটা আপনাকে ঠিক করতে হবে। সেটা কি করছেন? আপনি কি তা করছেন? দেখুন, এ আস্তে আস্তে কিন্তু একেবারে খারাপ হয়ে যাওয়ার পর ঝুরঝুরে ঝুরঝুরে হয়ে সকলগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা যখন গাছটিকে রোপণ করছি, ঠিক এইভাবেই করছি। কি করছি? মাটিকে মাটির মধ্যে একটু কোকোপিট দিয়েছি, একটু ভার্মি কম্পোস্ট দিয়েছি, নানান মতো করে আমরা করেছি। তো আমরা যখন বিক্রি করছি, এরকম ধরনের করে কিন্তু আপনাকে দিচ্ছি। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি করছি, তাহলে তো আমি আপনাকে বলবো প্লেন ভাবে গাছটি রোপণ করুন। তো যে কোনো ব্যক্তি যখন বলবে, তাকে সর্বপ্রথম এই জায়গাটাকে জিজ্ঞাসা করবেন সে কি করেছে। সেই জন্য বিক্রি করেছি আর এর প্রসেস মাফিক আমি আপনাকে বলছি আপনি করুন, দুটো জিনিস কিন্তু এক নয়। তো সেই জন্য আমরা যখন কোনো গাছ কিনে নিয়ে যাই, এটা সর্বপ্রথম, দাদা একটা গোলাপ গাছ দিন, এরকম ছোট ছোট বিষয়গুলো আপনারা নোট করবেন, দেখবেন। হ্যাঁ, এই তুষের গোলাপটা, তুষের ওদিকে। তো বন্ধুরা, গলাটা ব্যথা, খুব একটা হয়তো বেটার ভাবে বলতে পারবো না সবকিছু, তবুও আপনাদের শিক্ষার জন্য যতটুকু জানা যায় সেটুকু কিন্তু আমরা ফুল আছে তো, এটা হতে হবে। তো দেখুন, আমরা এটা অনেকে জেনেছি, কিন্তু আবার অনেকে যারা জানি না তারা জেনে নেব যে আমরা বিক্রি করার জন্য চিটের মধ্য দিয়ে কিন্তু বিক্রি করছি। দেখুন, এই চিটের মধ্য দিয়ে গাছটা বিক্রি করা হচ্ছে, বা আমরা যখন কোনো গাছ রোপণ করে দিচ্ছি, বিক্রি করছি, সেটা কিন্তু চিটের মধ্য দিয়ে দিচ্ছি। তার কারণ আছে, এটা যার দ্বারা ফুলের গাছ। তা এর মধ্যেও আপনি খুঁজে পাবেন দেখুন, এখানে ধানের চিটে, মাটি সবকিছু দেওয়া আছে, যাতে আপনার তাড়াতাড়ি ফুলটা হয়, আর ফুলটা দেখে যাতে আপনি কেনেন। দেখুন, এখন ফুলকুড়ি হয়েছে, সুন্দর কুড়ি উঠেছে, আপনি কিনে নিয়ে গেলেন। কিনে নিয়ে যাওয়ার পর কি করছেন? আপনি এইরকমই অ্যাপ্লাই করছেন। কি করছেন? মাটির সঙ্গে ধানের চিটে দিচ্ছেন, এটা ওটা নানা রকম দিচ্ছেন। আপনাকে জানতে হবে এটা হচ্ছে বিক্রি হচ্ছে। আপনি নিয়ে গিয়ে আপনার মতো করে যখন আপনি করবেন, নিজে বানাবেন, বছরের পর বছর রাখতে চাইবেন, তখন কিন্তু আপনাকে এটা ফেলে দিতে হবে। কারণ যখন আপনি মাটির পরিমাণ যে কোনো টবে কমিয়ে দিতে থাকবেন না, তখন কিন্তু ফুলের পরিমাণ ফাস্ট ফাস্ট উঠে যাবে। এই জন্য আপনারা অনেকেই বলেন যে গাছটা ফুল সহ কিনে নিলাম আর লাগানোর পরে ফুল নেই। একদম সঠিক সত্যি কথা তো, যে আমরা নিয়ে গেলাম ফুল শুদ্ধ গাছ, কিন্তু গাছটি যখন রোপণ করছি আর আমরা কিন্তু ফুল সেভাবে দেখতে পাচ্ছি না। তার কারণ কি? না, আমরা যখন নিয়ে যাচ্ছি সে তার মতো ছিল, আর আপনি আপনার মতো করবেন। এবারে আসি আরেকটি গাছ, এটার নাম হচ্ছে বোগেনভেলিয়া। আমরা বর্তমান কতগুলো রোগ দেখতে পাচ্ছি। কি রোগ দেখতে পাচ্ছি? না, এই কাণ্ড থেকে খোসা খোসা উঠে যাচ্ছে, খোসা খোসা উঠে যাচ্ছে।
আমি আপনাকে নানান টেকনিক দেখাচ্ছি। কি দেখাচ্ছি? এই গাছটিকে বাঁচানোর জন্য এই পথ অবলম্বন করুন, আপনি গাছটিকে বাঁচিয়ে নিতে পারবেন। ওই পথ অবলম্বন করুন, গাছটিকে বাঁচিয়ে নিতে পারবেন। ধরাতে এইটা দিন, আপনি ঠিক করে নিতে পারবেন। নানান কিছু আমি কিন্তু আপনাকে বলছি। দেখুন, এই ভিডিওটা তাদের জন্যই লাগবে প্রকৃত যারা গাছ দিনের পর দিন করে এবং তারা গাছ নিয়ে খুব ভালো রকম ভাবে, তাদের জন্য খুব কাজের। কিন্তু যারা ভাবে এই নিয়ে গেলাম, দেখলাম ফুল, তারপরে ফেলে দেব, তাহলে ঠিক আছে, তাহলে আপনি রেডিমেড ভাবে করুন। আর যদি মনে করেন যে গাছটিকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, বাগান ভরা আলো করতে হবে, তাহলে কিন্তু আপনাকে এই কাজগুলি করতে হবে। ঘুরিয়ে ফিরে সেই একই রকম জায়গায় কিন্তু আসতে হবে। যখন আপনি এই মোটা কাণ্ডের গাছগুলো নেবেন, তখন আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে মোটা কাণ্ডের গাছটা না নেওয়া। তো কারণ আপনি ছোট্ট গাছ থেকে নিয়ে যাওয়া গাছটি করুন, দেখবেন এই সমস্যাটা কিন্তু আপনার থাকবে না। এটা হচ্ছে প্রধান কারণ। কারণ আপনি এরকম একটা মোটা কাণ্ডের গাছ, খাদা কাটিং করা গাছ আপনি নিয়ে গিয়ে রোপণ করলেন, তার ওই অংশ দিয়ে ওই সোর্সটা ভেতর থেকে নিচ থেকে উপর পর্যন্ত উঠতে পারে। সেই জন্য গাছ বিক্রি হতে পারে, কিন্তু আপনাকে দেখে কিনতে হবে। কিরকম কিনতে হবে? সূক্ষ্ম, ছোট থেকে গাছটি বড় হয়েছে তার গাছের চেহারা দেখলেই কিন্তু বোঝা যাবে। একটি ছোট থেকে গাছটি যখন বড় হতে থাকে, তাহলে জানবেন টোটাল কাণ্ডটা সরল ফ্রেশ হতে থাকে। কিন্তু আপনাকে যদি কেউ মোটা কাণ্ডের একটা গাছ কাটিং করে দেয়, তা থেকে ডাল শাখা বেরিয়ে কিছু ফুল বেরিয়েছে, আপনি কিনেছেন, তাহলে পরবর্তী অবস্থায় এই সমস্যাটা কিন্তু অবশ্যই থাকবে। কারণ আপনাকে জানতে হবে যে মোটা কাণ্ডটা আপনি কিনে নিয়ে গেছেন, সেই কাণ্ডটার মধ্যে এই সোর্স, এই সমস্যাটা কিন্তু আসবে। এটা আমাদেরকে বেশ কিছু গাছের ক্ষেত্রে কিন্তু ভেবে নিতে হবে। তার এটা হচ্ছে কথা যে আপনি যখন কিনবেন, আপনাকে একটু দেখে নিন। অর্থাৎ নার্সারি থেকে আপনাকে যখন ছোট ছোট গাছ দিতে যাচ্ছে, আপনি কিন্তু করছেন, তখন কি হচ্ছে, আপনাকে মোটা কাণ্ডের একটি খাড় কাটা গাছ, সাইড দিয়ে ডাল বেরিয়েছে, আরে অত বড়ই তো রোপণ করা হয়েছে। এখনো আমার অনেক বন্ধুরা বলে থাকে যে ফল শুদ্ধই কি তুমি কলম করে দিয়েছো, ফুল শুদ্ধই কি তুমি দিয়েছো, এখনো কি রুট হয়নি, বা এখনো কি রুট হয়েছে? এই ধরনের যে প্রশ্নগুলো অনেক বন্ধুই কিন্তু করে থাকেন, যে গাছটি শেকড় ঠিকঠাক হয়েছে তো। কারণ এই যে মোটা কাণ্ডগুলো যখন আপনি নিয়ে যাবেন, এর যে ভেতরের কাণ্ড, যে রাউন্ড যে কাণ্ডটি, মানে সাইডের যে ছালটা বাদ দিয়ে যখন আপনি কাণ্ডটা দেখবেন, সেই জায়গায় শেকড় কোনোদিন কিন্তু ফিল আপ করতে পারবেন না। তাহলে কি হচ্ছে, শেকড়টা সাইডেই থাকছে, সেই গাছটি আপনি কিনে নিয়ে গিয়ে কখনোই তার রোগ ভালো করতে পারবেন না। এটা সর্বপ্রথম আপনাকে জানতে হবে। অর্থাৎ যেখান থেকে আপনি গাছ কিনুন না কেন, যে নার্সারি থেকে নিন না কেন, সেখান থেকে আপনাকে কিন্তু দেখে নিতে হবে। ছোট গাছকে অবহেলা করে চলে গেলে হবে না, পরবর্তী দিকটা খুব কঠিন। সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। বড় গাছ যদি নিতে হয়, তাহলে ছোট থেকে বড় হয়েছে এমন গাছটা নিতে হবে, তাহলে আমরা কিন্তু এই কাজটা অবশ্যই ভালো করতে পারবো। এবারে আসি, আমরা কিছু কিছু গাছ কিছু কিছু মাটিতে করতে পারি, আর কিছু কিছুতে করতে পারি না। তাহলে নিশ্চয়ই বুঝেছি যে যে কোনো গাছ আমরা নেব, আমাদের বড় গাছ নেওয়ার দরকার আছে, বাঁচানোর জন্য একটু বড় গাছ নেওয়ার দরকার আছে। তাহলে কি হচ্ছে, যে আমরা যে সকল বড় গাছগুলো নেব, সেটা ছোট থেকে বড় হয়েছে কিনা, তার গ্রোথটা নিচ থেকে ভালো হয়েছে কিনা, সেটা আপনার সর্বপ্রথম দেখাটা খুব জরুরি আছে। আর আপনি যদি না দেখতে পারেন, তাহলে রোগ ভালো করা যাবে না, বলাটাই আমার বেকার হবে, তাই না? তো চলুন বন্ধুরা, আমরা যখন নিয়ে যাব সেই সয়েল, আমরা অনেকেই জানি যে কোকোপিট সহ নিয়ে গেলে এই কোকোপিটটা ফেলতে হবে। তো কোকোপিটে রোপণ করবেন, আবার বালি সহ নিয়ে গেছেন, তাহলে বালিটাকে ফেলতে হবে। ধরুন মাটি সহ নিয়ে গেছেন, কোকোপিটের মধ্যে দেবেন, তাহলে মাটিটা কিন্তু বেশ কিছুটা কমিয়ে দিতে হবে। আর আমরা সেটা কি করি, এই সহ নিয়ে গিয়ে বোস করে দিলাম, খুলে নিয়ে গিয়ে বোস করে দিলাম। তো এই সকল বিষয়গুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে, আর জানলেই কিন্তু ভালো গাছ অবশ্যই হবে। আমরা আমার ভিডিও দ্বারা এরকম অনেক ভিডিও দেওয়া রয়েছে, যে প্রতিটি বিষয় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, আপনারা দেখে নিতে পারেন সেই ধরনের ভিডিও। তাহলে আমরা গাছ রোপণ করতে গেলে একটু আগে থেকে খাদ্যটা তো দিয়ে রোপণ করি, যাতে ভাবি যে খুব তাড়াতাড়ি খুব ভালো হয়, খুব সুন্দর হয়ে গাছটি আমার গড়ে ওঠে। কিন্তু আদেও কি তাই হয়? কয়েকটা দিন পর তো আমরা তাই দেখি যে খাদ্য দিয়ে রোপণ করতে গেলে খাদ্য অনেক আগে থেকে বানাতে হয়। আমরা কি হয় যে পরিমাণ মতো এই এতটা দিলাম, ওই অতটা দিলাম। একজন নতুন বন্ধুর জন্য কখনোই এটা একদম প্রযোজ্য নয়, বাঞ্ছনীয় নয়। তাহলে আমাদেরকে এটা জানতে হবে যে আমরা যখন কোনো গাছ করব, যে কোনো গাছ করবো একদম নতুন, এইদিকে আপনি বলছেন আমি খুব নতুন লোক, আমার হাতে সব গাছ বাঁচে না, আমি সব গাছ করতে পারি না, তাহলে আপনি যে কাজগুলো করছেন সেই কাজের পিছনে কিন্তু আপনাকে একটু ধ্যান দিতে হবে।
কিছু মনে করবেন না, এটাই কিন্তু আসলি সত্য। আর আপনাকে এই পদ অবলম্বন করতে হবে, প্রতিটি গাছ কিন্তু আপনি ভালো করে বাঁচাতে পারবেন। তা বন্ধুরা, যখন আমরা কোনো গাছ নিয়ে যাব, সেটা যেমন করব সেই সয়েলের সঙ্গে আমাদের মিল থাকতে হবে, এবং মাটিতে রোপণ করি, টবে করি। এবারে ধরুন আমি একটা টবের মতো একটু ভার্মি কম্পোস্ট মেখেছি। তার আগে আমাকে সর্বপ্রথম জানতে হবে যে ভার্মি কম্পোস্ট আমি মেখেছি, আমাকে 8-9 মাস ছাড়া ফেলে দিয়ে নতুনভাবে রোপণ করতে হবে। আপনি যদি পারেন অবশ্যই করবেন। যদি মনে করেন যে এত সময় বাবু আমার হাতে নেই, আমি প্লেন একটা গাছ রোপণ করেছি, কিছু ফুল টুল হবে, গাছ ভরা ফুল হবে, আর সেই নিয়েই তো আমার দরকার, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে না, প্লেন ভাবে গাছটিকে রোপণ করতে হবে। 12 মাসে ফুল যদি আপনার এঁটেল মাটি হয়ে থাকে, তাহলে আপনাকে কিছুটা তার সঙ্গে বালি মেখে দিতে হবে। আরে মাটি আর বালি একই জিনিস। অনেকেই মনে করেন যে বালি মেখে দিলে মাটি তো বোধহয় কমপ্যাক্ট হয়ে যাবে। না, মাটি কমপ্যাক্ট তো তখনই হবে যখন আপনি মাটি পাট করতে না জানবেন। দেখুন, মাটিকে কখনো গুঁড়িয়ে গুঁড়িয়ে ধুলো ধুলো করবেন না, মাটির সঙ্গে বালি মাখবেন। 30% যে কোনো 12 মাসে ফুল গাছের জন্য, যে কোনো ফ্রুটসের গাছের জন্য 50-50। তাহলে ফ্রুটসের জন্য 50-50 তারাই মাখবে যাদের এঁটেল মাটি আছে। আর যাদের এমনি প্লেন বালি মাটি আছে, প্লেন রোপণ করবো। বাকি ভার্মি কম্পোস্ট, কোকোপিট সকল কিছু কিন্তু আমরা সাইড বরাবর দেবো, উপরে দেবো, কিন্তু মাখবো না। ব্যাস, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালো গাছ অবশ্যই করতে পারবো। বন্ধুরা, এই কয়েকটা জিনিস কিন্তু খুব নর্মাল জিনিস, আমরা জানি, অনেকেই জানি, আবার অনেকেই কিন্তু এগুলো গুলিয়ে ফেলি। তাহলে একটি গাছ করতে গেলে এরকম সহজ সহজ টিপসগুলো আপনাদেরকে জানতে হবে। তাহলে আমরা যে কোনো ফুলের গাছ রোপণ করলে খুব সাধারণভাবে কিন্তু একটা ছোট্ট টবের মতো কিছুটা নুড়ি, গুটি, যে যে প্রসেসে দেন, কেউ একটু থার্মোকলের গুটি দেন, কেউ যে যেটা পারেন দিলেন, মাটিটা নিয়ে এলেন, মাটিটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করছেন না, এরকম করবেন না। মাটির সঙ্গে পরিমাণ মতো আপনি ভার্মি কম্পোস্ট দেন, বালি দেন, দিলেন, দেওয়ার পরে মাটির মধ্যে হালকা করে একটু জলের ছিটে দিয়ে দেন। 15-20 মিনিট পরে মাটিটা ঘাঁটবেন, দেখবেন হালকা হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, টোটালটাই কিন্তু হালকা ফুলকা থাকছে। এবার গাছটি যখন আপনি রোপণ করছেন, গাছের সাইডগুলো ভালো করে কমপ্যাক্ট করে দেবেন, এবং ভরপুর মাত্রায় জল দেবেন, এবং রৌদ্রে রাখবেন। আমরা অনেকেই এটা করে ফেলি, 2-4 দিন বোধহয় বাড়ির ভেতরে রাখলে খুব ভালো। তারাই তো রাখবে যাদের রুটটা ঝেড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ একদম আমি ঝেড়ে ফেলেছি, পুরোপুরি ঝেড়ে ফেলেছি, এতটুকু মাটি নেই। তাহলে কি হচ্ছে, এই গাছটা এতটুকু মাটি নেই, 2 দিনের জন্য, যেখানে গাছের তলায় একটু হালকা ছাওয়া রৌদ্র আছে, আমরা 2 দিন রাখতে পারি। তার মানে এই নয়, বাড়ির ভেতরে রাখতে পারি। তাহলে আমরা কিন্তু গাছতলাতে এই গাছটি রেখে 2 দিনের মতো রাখতে পারি, কারণ আমি তার অনেকটা শিকড়ের ক্ষয়ক্ষতি করেছি। কিন্তু আপনি তো তা করেন না, একটি গাছ থেকে, একটা টব থেকে খুলে বা একটা প্লাস্টিক সহ গাছ নিয়ে গেছেন, নিয়ে গিয়ে কি করেছেন, সেটিকে আপনি আরেকটি পাত্রে বসাচ্ছেন, মানে টোটাল রুটটা আছে। তারাই করতে পারে যাদের রুট কাটিং হয়ে গেছে। ধরুন টবের তলা দিয়ে দেখছেন মোটা মোটা শিকড় বেরিয়ে বেরিয়ে রয়েছে, কাটিং করে দেওয়া হয়েছে। তার মানে এই যার থেকে আপনি গাছ নিয়েছেন, শুধু শিকড়টা কেটে তার বাড়িতে রেখেছে। কিন্তু আপনাকে যখন গাছ রোপণ করতে হবে, যে শিকড়টার উপরে গাছটি আপনার বেঁচে ছিল, সেই শিকড়টা তার বাড়িতে রয়ে গেছে। তাহলে আপনি যখন গাছটি কাটিং বসাবেন, তখন আপনাকেও একটু কাটিং করে বসাতে হবে। কিন্তু সহজ সহজ বিষয়, তাই না? তাহলে তো আপনার সমস্যা নেই। কিন্তু আমরা যেটা করে ফেলি, যে গাছ নিয়ে গেলাম বাড়িতে 6 দিন, 8 দিন, 10 দিন, অনেকেই মনে করেন জল কম দিলে ভালো। না, ছোট টবে প্রথমত রোপণ করবেন, বেশি বেশি পরিমাণে ফুল পাবেন, এবং গাছটি আপনি রোপণ করার পর ভালো করে ভিজিয়ে দেবেন। এটা সিজন ফ্লাওয়ার নয়, এটা 12 মাসে ফুলের গাছ। পরিষ্কারভাবে জল দেবেন, দেখবেন আপনি প্রতিটি গাছে কিন্তু বাঁচতে পারছেন। এবার গাছ বেঁচে গেছে, পাতা বেরোচ্ছে, তারপরে আপনি 6 দিন, 7 দিন, 10 দিন পর আপনি নিজে বুঝতে পারবেন। 10 দিন পরে বলেছি মানে আপনার 10 দিনের জায়গায় 12 দিন হতে পারে, 15 দিন হতে পারে, পাতা বেরোনো শুরু হয়েছে, আপনার খাদ্য দেওয়া শুরু হয়ে যাবে। প্রথমত অল্প করে তরল খাদ্যগুলো দিতে থাকুন। বাদাম খৈল, সরিষার খৈল, যেমনটা আপনার আছে, খুব তরল করে, পাতলা করে। ধরুন 100 গ্রামে 10 লিটার জল হবে, এমন করে দিন। তাহলে কেজিতে 200 গ্রাম কিন্তু আপনি কোনো নাইট্রোজেন একটা দেবেন, সবটাই দরকার আছে। আপনি নাইট্রোজেনকে বাদ দিয়ে করবেন, তা কি করে হবে? নাইট্রোজেন গাছে লাগবে, সেটা আপনি কার মধ্য দিয়ে নিয়ে আসবেন সেটা তো ভাবতে হবে, কিন্তু আপনাকে দিতে হবে। সেটা আমরা অনেক জৈবের মধ্যেও নাইট্রোজেন পাই, নাইট্রোজেন কিন্তু গাছের লাগবে। কিন্তু যাদের এঁটেল মাটি সম্পূর্ণ আছে, তাদের পরিমাণে কম লাগবে। সেই জন্য আমরা নাইট্রোজেনের পরিমাণ খুব কম রাখবো, একদম অল্প রাখবো। তাহলে কেজিতে 200 গ্রাম দিতে পারি। কিন্তু এটা আমাদের যাদের এঁটেল মাটি আছে, তাদের না লাগলে আমরা শুধু খোলটাই দেবো, তাহলে তো আমাদের গাছ ভালো হবে, তাই না? তাহলে যাদের মাটির মতো সবসময় জেনে রাখবেন কাদের ক্ষেত্রে নাইট্রোজেন গুলো বেশি বেশি লাগবে, এটা আমাদেরকে জানতে হবে। তো এঁটেল মাটিতে আপনি গাছ রোপণ করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নাইট্রোজেন লাগবে না।
আপনি খুব কম নাইট্রোজেন দিলেই আপনার চলবে। কিন্তু যারা বেলে মাটিতে গাছ রোপণ করেছে, যাদের মাটি খুব ভুরভুরে হালকা, তাদের ক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণে লাগবে। আর তাহলে কিন্তু প্রত্যেকটি গাছে বেশ সুন্দর হবে, ভালো হবে। তাহলে আমরা কি করছি, সেই গ্রামের চাষবাসেও দেখেছি, যার এঁটেল মাটিতে ধান চাষ সেও দিচ্ছে সুপার ফসফেট পটাশ, আর যার বেলে মাটি সেও দিচ্ছে। তো যার আছে সে কেন দেবে, আর যার লাগবে না সেও কেন দেবে? তাহলে তো বিপরীতটা হবে, তাই না? তো বন্ধুরা, আমরা যখনই দেখবো যে এঁটেল মাটি আছে, সে ধান চাষ থেকে ফুল চাষ আপনি যাই বলেন না কেন, যখনই এঁটেল মাটি রয়েছে, আপনি সেক্ষেত্রে কি হবে, সেই মাটির মধ্যে ফসফেট পটাশ এগুলো লাগবে। কারণ এঁটেল মাটি পাওয়ারফুল মাটি। তাহলে আপনার গাছের ক্ষেত্রেও তাই, ফুল গাছের ক্ষেত্রেও তাই লাগবে সুপার ফসফেট পটাশ। তখনই লাগবে শুধু তরতাজা গাছ শুধু বেড়েই চলেছে, ফুলের দেখা একদমই নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার অল্প পরিমাণে অবশ্যই লাগবে সুপার ফসফেট পটাশ লাগবে। কিন্তু দেখুন ওই একই অ্যাপ্লাই, যার লাগবে না সেও দিচ্ছে, তার সুন্দর গাছপালা সুন্দর রয়েছে, ভালো আছে, বেলে মাটির মধ্যে ফুলও হচ্ছে, সেও কিন্তু সুপার ফসফেট পটাশটা দিয়ে চলেছে। তাহলে তো গাছের ক্ষতি হবে। তো এই রকম ধরনের ভিডিও কিন্তু আমার অনেক দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা। আমার ফোন নাম্বারটা না বুঝতে পারলে কিন্তু ফোন করবেন, 9609456194। ভীষণ ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওর সঙ্গে। ধন্যবাদ সব।